আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে আজকের ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন ক্লাস লাইভ ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার ক্লাস দেখছেন, আজকে শুরু হয়েছে মার্চ, আমাদের অগ্নিঝরা মার্চ। সবাইকে এই অগ্নিঝরা মার্চের মাস থেকে আমি সুস্বাগত জানাচ্ছি এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই মার্চ আমাদের জাতীয় জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ তিনটি কারণে। যে প্রথমেই আমরা আসছি যে এই অগ্নিঝরা মার্চে আমাদের জন্মগ্রহণ করেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব পেতাম না। সেই পলাশীর আম্রকানন থেকে তিনি মুজিবনগর মেহেরপুর আম্রকাননে আমাদের পর্যন্ত যে 243 বছর, সেই 243 বছর পর আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। তো এই আমাদের এই মহান নেতার, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হচ্ছে 17ই মার্চ 1920 সাল। তো এই তারিখে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়েছে। এটি হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে। তারপরে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে তার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া 7ই মার্চের ভাষণ, যে ভাষণ এবং যে তর্জনীর নির্দেশনায় পুরো বাঙালি জাতি একত্রিত হয়েছিল, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই 7ই মার্চের ভাষণ আমরা মার্চে পেয়েছিলাম। আরেকটি কারণে গুরুত্বপূর্ণ হচ্ছে যে 26শে মার্চ এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চের প্রথম প্রহরে আমাদের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রাষ্ট্রীয় জীবনে আমাদের যে মার্চের যে রক্তক্ষয়ী আমাদের যে সংগ্রামের ইতিহাস, এই জন্যই মার্চকে বলা হয় অগ্নিঝরা মার্চ। বাঙালি জেগে উঠেছিল, বাঙালি পেরেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, দীর্ঘ 9 মাস যুদ্ধের ফলাফলে আমাদের জন্য স্বাধীনতা ছিনিয়ে আনতে, অর্জন করতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত ছিল আমার নো দাই সেলফ বা নিজেকে জানো পর্ব। আমি এখন যাচ্ছি যে আমাদের একাডেমিক পর্বে। আমি আজকে পড়াবো হচ্ছে অর্থনীতি প্রথম পত্র, যার বিষয়কর হচ্ছে 109 মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো আজকে মনে করেছিলে যে আজকে এই সোমবারের ক্লাসটিতে সাধারণত আমাদের প্রফেসর শামীমা বেগম ম্যাডাম অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ক্লাসটি নেন। আজকে অনিবার্য কারণবশত আমি ক্লাসে হাজির হয়েছি এবং আমরা প্রথমে যান্ত্রিক ত্রুটিরও সম্মুখীন হয়েছিলাম, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে আসলে যন্ত্রের উপর আমাদের হাত নেই। তো যান্ত্রিক ত্রুটিকে মেনে নিয়েই আমরা অনলাইন ক্লাসগুলো চালাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের একাডেমিক পর্বে, আমাদের পড়াশোনার পর্বে আমরা যাই। আমি আজকে কি পড়াবো সেই পড়ানোর বিষয়টি আমি চিত্রের মাধ্যমে প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি, যেন তোমরা বুঝতে পারো, তোমরা একটু চিন্তা করতে পারো যে আমি আজকে কি পড়াবো। তাহলে তোমাদের কি হবে, যে অনলাইন ক্লাসে যে জড়তা, যে একমুখী ক্লাস, যে আমরা বলছি তোমরা খালি শুনছো, আসলে তোমাদের মানে ক্লাস দ্বিমুখী হলে বা তোমরা যদি সরাসরি থাকতে তাহলে ক্লাসগুলো খুব প্রাণবন্ত হতো। কিন্তু আমি চেষ্টা করছি যেন তোমরাও এতে অংশগ্রহণ করতে পারো। যাই হোক, আমরা এই যে আমি যে চিত্রটি প্রেজেন্ট করেছি, এটি কিসের চিত্র সেটি কি তোমরা বুঝতে পারছো? এটি একটি আমাদের ইতিহাস ও সংস্কৃতি সাথে জড়িত একটি চিত্র। এখানে তোমাদের কাছে, অনেকের কাছে এই চিত্রটি মানে অজানা মনে হলেও যারা উত্তরবঙ্গের আমার স্টুডেন্ট শিক্ষার্থী তারা হয়তো অনেকেই এই চিত্রটি চিনতে পারছো। এখানে ডাল দিয়ে, মাসকালার ডালের বড়ি বানানো হচ্ছে এবং শুকানোর জন্য দেয়া হচ্ছে। এখানে 2 জন শ্রমিক আমরা দেখতে পাচ্ছি ছবিটিতে কাজ করছে। ডান পাশের শ্রমিক তিনিও 4র্থ লাইনে আছেন,
ডালের বড়ি শুকাতে বানিয়ে শুকাতে দেওয়ার জন্য, এবং বাম পাশের যে চিত্র, বাম পাশের যে শ্রমিক তিনিও চতুর্থ লাইনে আছেন। তার মানে কি, এই যে এখানে যে দুইজন শ্রমিক তারা সমানভাবেই কাজ করে যাচ্ছেন। তার মানে কি, এখানে তাদের কাজ করার সামর্থ্য বা তাদের কাজ করার দক্ষতা কিন্তু একই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার পরের চিত্রে আমি যাচ্ছি, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বার ডায়াগ্রাম, যে এখানে দণ্ড দণ্ড ছবি, এটাকে বলা হয় দণ্ডের মাধ্যমে যে ছবিগুলো সেগুলোকে বলা হয় দণ্ডচিত্র বা বার ডায়াগ্রাম। এই বার ডায়াগ্রামে আমি দেখাচ্ছি যে এখানে দুটি বার ডায়াগ্রাম, একটি আছে প্রি মডার্নাইজেশন আর একটি হচ্ছে পোস্ট মডার্নাইজেশনের পিকচার। আমরা ধরে নিচ্ছি যে যেখানে মিল্কিং মানে একটা ডেইরি ফার্মের একটি প্রোডাকশনের দুইটি পর্যায় দেওয়া হয়েছে। দুইটি পর্যায়ে, একটা হলো যে পোস্ট মডার্নাইজেশনকে এই লেমন কালারের যে দণ্ডচিত্র সেটি দিয়ে বোঝানো হয়েছে, এবং প্রি মডার্নাইজেশনকে বোঝানো হয়েছে নীল কালারের দণ্ডচিত্র দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটিতে নীল কালারের দণ্ডচিত্রটি লেমন কালারের দণ্ডচিত্রের চেয়ে উচ্চতা বেশি। তার মানে এখানে বোঝানো যাচ্ছে যে দুইটি স্টেজে দুটি বার মানে দণ্ডচিত্রের মাধ্যমে আমরা যার উচ্চতা কম তার কি উৎপাদন ক্ষমতা কম বোঝানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা তাহলে কি বুঝতে পারছি, যে এখানে আসলে মানে উৎপাদন করার ক্ষমতা নীল যে প্রি মডার্নাইজেশন তার হলো বেশি, এই স্টেজে হলো বেশি, আর লেমন কালারের যে স্টেজ, সেই স্টেজের শ্রমিকের দক্ষতা, উৎপাদনের দক্ষতা হচ্ছে কম, তার মানে শ্রমের দক্ষতা কম। এখানে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে দুটি চিত্র, এই দুটি চিত্র দিয়ে আমরা কি বোঝাতে পারলাম? একটিতে দেখতে পাচ্ছি উৎপাদন দক্ষতা বেশি, যার কারণে উৎপাদন বেশি হয়েছে, সেটি কোনটি? নীল দণ্ডচিত্র। আর মানে হালকা সবুজ কালারের বা লেমন কালারের যেটি দণ্ডচিত্র, সেটিকে আমরা দেখছি যে তার উচ্চতা সব ক্ষেত্রেই কম। সেই জন্য আমরা কি দেখতে পেয়েছি, যে এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানে লেমন কালারের এদের উৎপাদন দক্ষতা কম, শ্রমের দক্ষতা কম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তারপরে আমি যাচ্ছি যে তাহলে আমরা এই দুটি চিত্র থেকে আমরা কি পড়ব? আসলে আমরা পড়ব শ্রমের দক্ষতা সম্পর্কিত বিষয়। শ্রমের দক্ষতার আসলে কি কি বিষয়ের উপর নির্ভর করে। তারপরে আমরা এই সেকেন্ড চিত্রে যাচ্ছি। এখানে আরেকটি এই পেজে তোমরা আরো দুটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে ডান পাশের চিত্রে দেখতে পাচ্ছ যে এখানে দেখো একটি মজার একটি ছবি, যে একজনকে আমরা দেখতে পাচ্ছি যে তরুণী, বয়সে তরুণী, সে কি করছে? জবের জন্য জব এক জায়গায় খুঁজে পাওয়া গেছে, আরেকটি মহাদেশে, তার নিজের মহাদেশ থেকে লাভ দিয়ে সে অন্য মহাদেশে চলে যাচ্ছে। তার মানে কি, এখানে কি হচ্ছে? এক দেশের শ্রমিক আরেক দেশে চলে যাচ্ছে চাকরির খোঁজে। তার আরেকটি বাম পাশের চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে একজন শ্রমিক, সেও কর্মক্ষম লোক এবং কাজ করে শ্রমিক, সে কি করছে? ফ্রম ওয়ান ফ্যাক্টরি টু অ্যানাদার ফ্যাক্টরি, সে বাম পাশের কারখানা থেকে ডান পাশের কারখানায় স্থানান্তর হচ্ছে, চলে যাচ্ছে। তাহলে এই যে শ্রম, এক জায়গার শ্রমিক আরেক জায়গায় চলে যাচ্ছে, এটিকে আমরা কি বলবো? এটিকে অর্থনীতির ভাষায় বলা হয় শ্রমের গতিশীলতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে আজকে আমাদের বিষয়বস্তু পেয়ে গেলাম। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কি তাহলে? শ্রমের দক্ষতা ও শ্রমের গতিশীলতা। এটি আছে অধ্যায় 5। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে অধ্যায় 5 আমি পড়াচ্ছিলাম, সেই গত ক্লাসের ধারাবাহিকতাই আজকে আমরা পড়ব হচ্ছে কি? অধ্যায় 5-এর, যার শিরোনাম হচ্ছে শ্রমবাজার বা লেবার মার্কেট। এটির আমাদের বিষয়বস্তু হচ্ছে শ্রমের দক্ষতা ও শ্রমের গতিশীলতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই বিষয়বস্তুর অধীনে আমাদের পাঠ্যসূচি হলো যে শ্রমের দক্ষতার নির্ধারক সমূহ। তারপরে পড়ব হলো আমরা এই যে আমরা প্রথম দুটি চিত্রে দেখেছিলাম যে শ্রমের দক্ষতা, এই শ্রমের দক্ষতার আসলে দক্ষতা কি কি বিষয়ের উপর নির্ভর করবে সেই বিষয়গুলো আমরা পড়ব। সেটিকে আমরা বলছি যে শ্রমের দক্ষতা নির্ধারক সমূহ। তারপরে পড়ব হলো যে বাংলাদেশে শ্রমিকের দক্ষতা বৃদ্ধির উপায়, শ্রমিকের দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যাবে বাংলাদেশের প্রেক্ষিতে।
তৃতীয়ত পড়ব আমরা শ্রমের গতিশীলতা, যেটি আমরা দ্বিতীয় পেজের চিত্রে আমরা স্লাইডে আমরা দেখলাম। তারপরে শ্রমের গতিশীলতা প্রকারভেদ জানবো, তারপরে জানবো হচ্ছে বাংলাদেশের শ্রমশক্তির বৈশিষ্ট্য এবং বাংলাদেশের শ্রমিকের স্বল্প মজুরির কারণ। তারপরে আমরা দেখব যে আজকের ক্লাসের পরে আমরা বাড়ির কাজ দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে করবে, এই জন্য যে তোমরা আজকের ক্লাসের পরে কিন্তু এমসিকিউ প্রশ্ন আছে। সেই এমসিকিউ প্রশ্ন তোমরা যদি ক্লাসটি মনোযোগ দিয়ে করার পরে কিন্তু তাহলে ক্লাসে বসেই উত্তর দিতে পারবে গত ক্লাসের মতো। এবং আজকের ক্লাসে আমি গত ক্লাসে যারা সর্বোচ্চ উত্তর দিয়েছিলে 2 জন, তাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। প্রথম হলো ইউসুফ, তুমি আগামী গত ক্লাসের ধারাবাহিকতা বজায় রেখেছো। তুমি গত ক্লাসেও আমার সর্বোচ্চ উত্তরদাতা ছিলে এবং আজকের মানে গত ক্লাসের আগের ক্লাসেও সর্বোচ্চ উত্তরদাতা ছিলে এবং গত ক্লাসেরও সর্বোচ্চ উত্তরদাতা। তার সাথে যোগ হয়েছে যে রাহাত আল আমিন। রাহাত আল আমিন, তোমাকেও অভিনন্দন। তার পরবর্তী পর্যায়ে আছে হলো আবু কালাম। আবু কালাম, তোমাকেও অভিনন্দন। আমরা এই 3 জন শিক্ষার্থীকে পেয়েছি যে যারা আমার গত ক্লাসের এমসিকিউতে সর্বোচ্চ সঠিক উত্তর দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে তোমরা পড়াশোনা বাসায় করো এবং আমার ক্লাসটি মনোযোগ দিয়ে করো। আমি আশা করব এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এমসিকিউটা আমি শেখাচ্ছি এই কারণে যে আমাদের অনলাইন পরীক্ষায় কিন্তু ঢাকা কলেজের এমসিকিউ পদ্ধতিতে হয় এবং আমাদের জাতীয় পরীক্ষায়ও এমসিকিউ আছে এবং সিকিউ আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা যাচ্ছি যে প্রথমেই আমাদের পাঠ্যসূচির প্রথমে ছিল যে শ্রমের দক্ষতার নির্ধারক সমূহ। শ্রমের দক্ষতার নির্ধারক সমূহের মধ্যে আমরা প্রথমেই আমরা যাচ্ছি হলো কাজ করার ইচ্ছা। মানে শ্রমের দক্ষতা নির্ভর করবে আসলে কাজ করার ইচ্ছার উপর। একজন শ্রমিককে আমরা যদি তার মানে সে যদি স্বেচ্ছা প্রণোদিত হয়ে কাজ করে বা তার মন যদি ভালো থাকে বা সে যদি মানুষ যদি ইচ্ছা করে, তাহলে সে কি করতে পারে, সমুদ্র পাড়ি দিতে পারে। আর যে মানুষের ইচ্ছা শক্তিটা প্রবল হতে হবে। তাহলে শ্রমিকের দক্ষতা প্রথমেই নির্ভর করবে তার কাজ করার ইচ্ছার উপর। তার এই কাজ করার ইচ্ছাটা নির্ভর করে কতগুলো বিষয়ের উপর। সেগুলো হচ্ছে কি, চাকুরির স্থায়িত্ব। প্রথমেই যে চাকুরি যদি স্থায়ী হয়, চাকরি যদি সে যদি সবসময় দোদুল্যমান অবস্থায় থাকে যে না আমার চাকরিটা যে কোনো সময় চলে যাবে, আমি যে কাজটা করছি এই কাজটা আমার যে কোনো সময় ছুটে যাবে, একটু ভুলভ্রান্তি হলে মালিক আমাকে ছাঁটাই করে দিবে, তাহলে কি করতে পারবে না, সে মনোযোগ দিয়ে কাজ করতে পারবে না, সে মানসিক প্রশান্তি নিয়ে কাজ করতে পারবে না। তাহলে এক্ষেত্রে কি হবে, তার সে মানে কম সময়, আমরা জানি যে শ্রমের দক্ষতার সংজ্ঞাটা কি। শ্রমের দক্ষতার সংজ্ঞাটা আমরা গত ক্লাসে পড়েছিলাম যে শ্রমিক একটি নির্দিষ্ট সময়ে সে কি করতে পারে, পণ্যের গুণাগুণ ঠিক রেখে, পণ্যের গুণগত মান ঠিক রেখে সে বেশি পণ্য উৎপাদন করতে পারবে। তাহলে চাকরি যদি স্থায়ী হয়, শ্রমিক তার আত্মপ্রশান্তি নিয়ে সে কি করবে, মন স্থির, মানসিকভাবে সে ধীরস্থির থাকবে এবং কাজে তার মনোনিবেশ সে ভালোভাবে ঘটাতে পারবে। যার কারণে চাকরির স্থায়িত্বটা একটা বিষয় শ্রমের দক্ষতা নির্ধারকের ক্ষেত্রে, প্লাস হলো কাজ করার ইচ্ছার ক্ষেত্রে। তারপরে দ্বিতীয়ত আছে পদোন্নতি। চাকরিতে যদি উন্নতি করার সুযোগ থাকে, যে আমি ভালো কাজ করি, তাহলে আমাকে যদি আমার কর্তৃপক্ষ প্রশংসা করেন এবং আমাকে তার জন্য পুরস্কৃত করেন, পদোন্নতি মানে চাকরিতে উন্নতি হওয়ার সুযোগ, মানে চাকরিতে যদি একজন শ্রমিক ভালো কাজ করলে তার যদি ভালো প্রশংসা করা হয় বা পুরস্কার দেওয়া হয়, তার রিওয়ার্ডটা যদি সে পায়, তাহলে কি তার কাজ করার ইচ্ছা বেশি হবে, সে উজ্জীবিত হবে, সে মানে উৎসাহ পাবে কাজ করার। তারপরে তৃতীয় হচ্ছে মজুরি। এখন মজুরিও একটা বিষয় কাজ করার ইচ্ছার ক্ষেত্রে, শ্রমিকের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে। কারণ কি, মজুরি যদি কম হয়, সে যদি তার প্রাপ্য মজুরি যদি শ্রমিক না পায়, তাহলে কি করতে পারবে না শ্রমিক, সে কাজ তার ভালো লাগবে না। সে কারণ কি, তার দিন শেষে কাজের পরে যে পারিশ্রমিক যে আয়টি দিয়ে, যে মজুরিটি দিয়ে পরিবারের ভরণ পোষণ করবে এবং নিজের খাওয়া দাওয়া চালাবে, সেটি যদি সে ভালোভাবে করতে না পারে, তাহলে কি হবে, আস্তে আস্তে সে শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে এবং মানসিকভাবে তার আত্মবিশ্বাস কমে যাবে। প্রিয় শিক্ষার্থী, এবং সে নিম্ন জীবনযাত্রায় সে চলে যাবে। তখন কি হবে, সে মানে কাজ করার মতো যার যে শারীরিক শক্তি এবং যে মেধার শ্রম দুটি সে মানে তার কর্মক্ষমতা কমে যাবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আছে যে কাজ করার ইচ্ছার সাথে কাজের অনুকূল শর্তাবলী। কাজের অনুকূল শর্তাবলী হচ্ছে কি, যে কাজের অনুকূল শর্তাবলী মানে কাজ যে আমরা করব তার সাথে যদি অনুকূল শর্তাবলীর মধ্যে থাকতে পারে যে চাকরির শেষে যদি পেনশন, এককালীন পেনশন পায়, তাহলেও সে তার বেশি কাজ করার ইচ্ছা তার জাগবে যে এই প্রতিষ্ঠানে সে আছে। অথবা সে যদি অসুস্থ হয়, ছুটি মানে অসুস্থ হলে যদি তার যদি ছুটি পায়, সে ছুটি যদি সে পায় এবং উইথ পেতে মানে বেতন সহ, তাহলে সে কি হবে, সে মানে নিরাপত্তা বোধ করবে যে না, আমার এই সুযোগ সুবিধা আছে, আমি এখানে কাজ করব, এই প্রতিষ্ঠানে আমি থাকবো। তারপরে হতে পারে যে মানে তার সে কাজ করতে গিয়ে সে অনেক সময় তার ক্ষতির সম্মুখীন হতে পারে। তখন যদি তার প্রতিষ্ঠান থেকে তার এই ক্ষতির জন্য ক্ষতিপূরণ বিমা বা ক্ষতিপূরণজনিত আর্থিক বা অন্যান্য সুবিধা দেওয়া হয়ে থাকে, তাহলে কি সে ওই প্রতিষ্ঠানে সে কাজ করতে উৎসাহী বেশি হবে। যেমন আমরা এটি এরকম বলতে পারি যে অগ্নি নির্বাপক যারা কর্মী আছেন, তারা আমরা বিভিন্ন সময়ে দেখি যে তারা আগুন নিভানোর কাজে যে দুর্ঘটনার শিকার হতে পারেন বা অনেক সময় অনেকে মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করেন, অনেক সময় মৃত্যু হয় বা উঁচু থেকে পড়ে যান। এইসব ইয়েগুলো যদি প্রতিষ্ঠান থেকে সাপোর্ট দেওয়া হয় যে না, তুমি যদি দুর্ঘটনার শিকার হও কাজ করতে যেয়ে, তাহলে সমস্ত দায় দায়িত্ব, খরচ, তোমার চিকিৎসার ব্যয় এবং তুমি না থাকলে পরিবারের যে ভরণ পোষণের ব্যয় সেটি প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ নেবে, তাহলে কি হবে যে কাজ করার এগুলো হচ্ছে কাজ করার অনুকূল শর্তাবলী। এই শর্তাবলী যদি অনুকূল থাকে, তার পক্ষে থাকে, শ্রমিকের পক্ষে থাকে, অনুকূল বলতে এখানে শ্রমিকের পক্ষে যদি কাজের শর্ত থাকে, তাহলে শ্রমিক কাজ করার ইচ্ছা বেশি হয়, কাজ করতে মনোনিবেশ তার ভালো হয়। তারপরে অন্যান্য সুবিধার মধ্যে কি হতে পারে, পেনশন হতে পারে, তারপরে বিমা থাকতে পারে, ক্ষতিপূরণজনিত এসবই আসলে বিষয়, এগুলো অন্যান্য সুবিধা। তারপরে যাতায়াত সুবিধা থাকতে পারে বা গাড়ির সুবিধা থাকতে পারে, টেলিফোন সুবিধা থাকতে পারে, বা সন্তানদের পড়াশোনার খরচ প্রতিষ্ঠান বহন করবে, এরকম সুযোগ সুবিধা থাকতে পারে। তাহলে সেগুলো কি কাজ করার, একজন শ্রমিককে বেশি পরিমাণ কাজ করার, প্রতিষ্ঠানে বেশি কাজ করার ইচ্ছাকে জাগিয়ে তুলবে এবং শ্রমের দক্ষতা তার বৃদ্ধি পাবে। তারপরে দ্বিতীয় যে পয়েন্টটি, সেটি হলো কি কাজ করার ক্ষমতা বা সামর্থ্য। কাজ করার ক্ষমতা বা সামর্থ্য বলতে কি বোঝানো হয়েছে, আসলে এখানে শ্রমিকের কাজ, সে একজন শ্রমিক, শ্রমিকের শ্রম কোথায় নিহত থাকে, তার বডিতে, তার শরীরে। তাহলে তার শারীরিক যে ফিটনেস সেটা আসলে ঠিক থাকতে হবে এবং শারীরিক ফিটনেসকে ঠিক রাখার জন্য বা শারীরিক ফিটনেস বা শারীরিক যে যোগ্যতা, এটি নির্ভর করে তার খাওয়া দাওয়া, তার নৃতাত্ত্বিক পরিচয়। নৃতাত্ত্বিক পরিচয় বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে একজন মানুষ তার পূর্ববর্তী যে প্রজন্ম, সেই প্রজন্মর ধারাবাহিকতায় একজন মানুষ আসলে তার শারীরিক সামর্থ্য বা শারীরিক শক্তি পায়, কাজ করার সামর্থ্য পায়। যেমন তোমরা দেখে থাকবে যে পাহাড়ি, আমাদের দেশেই কথাই আমরা বলছি যে পাহাড়ি অঞ্চলে যারা বাস করে, যে ক্ষুদ্র আমাদের যে নৃতাত্ত্বিক যে জাতিগোষ্ঠী, তারা মানে বংশগতভাবেই, বংশ পরম্পরায় তারা বেশি পরিশ্রমী। কারণ কি, তারা ছোটবেলা থেকে পাহাড় বেয়ে বেয়ে তারা এই পরিশ্রম করা তারা শিখে এবং তারা অগ্রজদেরকে মানে এই বাই জেনারেশনের টু জেনারেশন, মানে প্রজন্ম থেকে প্রজন্ম তাদের এর মধ্যে এটা চলে আসে। আবার যদি আমরা বাঙালি জাতির কথা বলি, যে বাঙালি জাতি কিন্তু একটি সংকর প্রজাতির জাতি, অর্থাৎ বিভিন্ন সময়ে আমরা দেখি যে আমাদের স্বাধীনতার ইতিহাস ঘাটলে আমরা দেখি আমরা কি দেখি, যে আমাদের এই বাংলাদেশ বা আমাদের এই ভারত উপমহাদেশ এতটা সম্পদে সমৃদ্ধ ছিল। এই সম্পদ সংগ্রহ করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, যেমন ডাচ, তারপরে ব্রিটিশ, পর্তুগিজ, এই বেনিয়ারা আমাদের, তারপরে এই যে আফগানিস্তান বা বিভিন্ন মুঘল সুলতানরা আমাদের দেশে চলে আসছিল, যে বিভিন্ন সময়ে আমাদেরকে শাসন করেছেন। তার মানে বিভিন্ন যে আর্যরা এসেছিল, তা এই যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ যে আমাদের এখানে এসে তাদের বংশবৃদ্ধি করেছে, যে আমরা এই জন্য আমাদের বাঙালি জাতিকে বলা হয় সংকর জাতি। তার কারণে বাঙালি জাতি কিন্তু মেধাবী জাতি, অনেক জাতির, অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংমিশ্রণ এই বাঙালি জাতির মধ্যে। সেই জন্য বাঙালি জাতি খুব মেধাবী জাতি এবং তারা মেধা এবং শারীরিক পরিশ্রমও তারা ভালো করতে পারে। এই জন্য যে আমরা কি তাহলে নৃতাত্ত্বিকভাবেই কিন্তু একটি আছে, যে পরিচয় আছে যে বাঙালি মেধাবী জাতি এবং তারা খুব পরিশ্রমী। এবং
জলবায়ু একটা বিষয়, যে উষ্ণ জলবায়ু, যেই অঞ্চল উষ্ণ জলবায়ুতে তারা একটু, তাদের কি হয়, বেশি ঘাম হয় বা জলীয় বাষ্প বেশি থাকে বলে তারা বেশি ঘামে, তারা অল্প পরিশ্রম করলে তারা কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। এবং তারা দেখবা যে একটু শীত প্রধান দেশের মানুষ, তারা মানে তাদের এখানে বেশিক্ষণ কাজ করতে, তারা এক নাগারে কাজ করতে পারে। তাহলে জলবায়ু একটা বিষয় যে শারীরিক ক্ষমতাকে বা শারীরিক সামর্থ্যকে বজায় রাখার জন্য, যেটি আমাদের শ্রমের দক্ষতার নির্ধারক হিসেবে কাজ করে। তারপরে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস হচ্ছে যে মানুষের আরেকটি বিষয় যা কাজ করার, শরীরের কাজ করার মানে শক্তিকে বজায় রাখে। যে খাদ্যাভ্যাস, যেমন আমরা বাঙালিদের বলা হয় যে ভ্যাত বাঙালি, আমরা কি ভাত হলো আমাদের প্রধান খাদ্য। এখানে আমরা শর্করা বেশি খাই, তাহলে শর্করা বেশি খেলে কিন্তু কাজ করার এনার্জি কম হয়ে যায়, কারণ ভাত খাওয়ার পরে আমাদের কি হয়, শরীরে একটা ঝিমুনি আসে। কিন্তু আমরা যদি মানে উচ্চ প্রোটিন জাতীয় খাবার বা ফল ফ্রুটস বেশি খাই, ভাত কম খেয়ে, দুপুরবেলা যদি আমরা ভাত কম খাই বা ফল ফ্রুটস খাই বা শর্করা কমাই, তাহলে দেখা যাবে যে দুপুরের পরে আমরা আরও এনার্জি নিয়ে কাজ করতে পারবো, আরও শক্তি নিয়ে কাজ করতে পারবো। তাহলে বাইরের দেশগুলোতে দেখি যে আমরা দেখা যায় যে শ্রমিকরা দীর্ঘক্ষণ কাজ করতে পারে, যে এক নাগারে 18 ঘন্টা কাজ করে তারা। জাপানের লোকরা, তারপরে চীনা দেশের লোকরা, এরা অনেক পরিশ্রমী। তো খাদ্যাভ্যাসও একটি ব্যাপার, তারা কিন্তু আসলে ভাত খুব কম খায়, শর্করা জাতীয় খাবার কম খায়। তাহলে খাদ্যাভ্যাস হলো শারীরিক শ্রম বজায় রাখার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে যেটি আরও গুরুত্বপূর্ণ সেটি হলো কারিগরি শিক্ষায় শিক্ষিত এবং প্রশিক্ষণ। একটি শ্রমিককে যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হয়, কারিগরি শিক্ষা বলতে কি বোঝানো হয়, কোনো একটি মানে যে শিক্ষা হাতে কলমে যে শেখানো হয়, যে শিক্ষায় ব্যবহারিক বেশি, সেটিকে বলা হয় কি কারিগরি শিক্ষা। যেমন আমাদের এই যে বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে প্রতিষ্ঠানগুলো আছে বা আমাদের যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, বুয়েট, চুয়েট, রুয়েট, এগুলো হলো আমাদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এই কারিগরি হাতে কলমে যে কাজগুলো আমরা শিখে সেই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকরিতে ঢোকার পরে যদি সেই নির্দিষ্ট কাজ সম্পর্কিত যদি প্রশিক্ষণের বেশি ব্যবস্থা থাকে, তাহলে কি হয়, মানুষের কাজ করার সামর্থ্য বৃদ্ধি পায়, মানুষের শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়, শ্রমের দক্ষতা বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রমের দক্ষতা নির্ধারকের ক্ষেত্রে এই যে পয়েন্টগুলো আমি বলছি, এগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে, কারণ এগুলোতে থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে এবং সৃজনশীল প্রশ্নে তোমাদের এইগুলো ক্রাইটেরিয়া, কোনটা কোন ক্রাইটেরিয়ায় যায় সেটি তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে প্রয়োগের প্রশ্নে। যেমন বললো খাদ্যাভ্যাস, শ্রমিকের নির্ণয়ের ক্ষেত্রে এটি কোনটায় যাবে, কাজ করার ইচ্ছায় যাবে নাকি কাজ করার সামর্থ্যে যাবে। আবার মজুরি, এটি কি কাজ করার ইচ্ছায় যাবে নাকি কাজ করার সামর্থ্যে যাবে। এই বিষয়গুলো আমরা একটু মানে খেয়াল করে পড়ব। তারপরে আরও কিছু বিষয় আছে, পয়েন্ট আছে, যেমন শ্রমের দক্ষতা নির্ধারকের ক্ষেত্রে কারখানার পরিবেশও একটি বিষয়, ফ্যাক্টর, যে অনুঘটক। কেন, যে কারখানার পরিবেশ বলতে দুই ধরনের পরিবেশ, যে কারখানার ভেতরে এবং কারখানার বাহিরে। কারখানার ভেতরের পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কারখানার পরিবেশ যদি খোলামেলা হয়, বাইরের আলো বাতাস আসা যাওয়া করতে পারে, তাহলে কি হবে, শ্রমিকের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শ্রমিকের মন ভালো থাকবে। এবং কারখানার বাইরের পরিবেশ যদি সুন্দর হয়, যে বিশাল জায়গা হয়, প্রাকৃতিক পরিবেশ সম্মিলিত হয়, তাহলে কাজ থেকে বের হয়ে কি করবে, শ্রমিক একটু বাইরে রিক্রিয়েশন বা যেটাকে বলা হয় মানসিক বিনোদন সে নিতে পারবে, তাহলে সে তার দীর্ঘ সময় কাজ করতে পারবে। আর কারখানার পরিবেশ, অভ্যন্তরীণ পরিবেশ এবং বাইরের পরিবেশ যদি নোংরা হয়, অস্বাস্থ্যকর হয় বা ঝগড়া মারামারি বা উচ্চস্বরের শব্দ থাকে, তাহলে কী হবে, মানুষ এই কারখানায় দীর্ঘক্ষণ অবস্থান করতে পারে না। সেজন্য তোমরা দেখবা যে আধুনিক যেই অফিসগুলো আছে সেখানে এসি, ম্যাক্সিমাম অফিসগুলো এসি করা এবং খুব সুন্দর ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে ডিজাইন করা, কাঠের কারুকাজ করা। কারণ কি, কারখানার পরিবেশ যদি ভালো থাকে, তাহলে একজন শ্রমিক সে কি তাড়াতাড়ি বাসায় চলে যেতে চাবে না। তার নির্দিষ্ট সময় থাকার পরে তার মনে হবে যে না, বাইরে যেই গরম, তার চেয়ে আমি কারখানায় বসে একটু, অফিসে বসে একটু কাজ করি, তাহলে শরীরটা একটু আরাম লাগছে। তাহলে এটা হলো কি, কারখানার পরিবেশও তাহলে শ্রমের দক্ষতা বৃদ্ধির জন্য একটি অনুঘটক বা একটি কারণ। তারপরে আছে যে আধুনিক যন্ত্রপাতি। এখন কারখানায় বা ফ্যাক্টরিতে বা অফিসে যন্ত্রপাতি যদি আধুনিক না হয়, তাহলে কি হবে, শ্রমিকের কাজ করতে বেশি সময় লাগবে, শ্রমিক তাহলে কি করতে পারবে না, কম সময়ে বেশি উৎপাদন করতে পারবে না। যেমন যে আমরা যেই আধুনিক পুরাতন যন্ত্রপাতিকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে,
তার স্থলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। তারপরে সংগঠনের নৈপুণ্য। সংগঠনের নৈপুণ্য বলতে এখানে সংগঠনের দক্ষতাকে বোঝানো হয়েছে। সংগঠনের নৈপুণ্য আসলে নির্ভর করে কার উপর? সংগঠকের উপর। সংগঠককে কি বলা হয়? একটি প্রতিষ্ঠানের ক্যাপ্টেন। একটি সংগঠককে ম্যানেজার, ব্যবস্থাপক। ব্যবস্থাপক হচ্ছে বা উদ্যোক্তা, সংগঠক। এই সংগঠকের এই ক্যাপ্টেনের উপর নির্ভর করবে যে কারখানা কিভাবে চলবে, একটি প্রতিষ্ঠান, উৎপাদন প্রতিষ্ঠান কতটা দক্ষতার সাথে চলবে। এখন সংগঠক কি করতে পারে? একটি কারখানায় যদি উদ্ভূত পরিস্থিতি হয় সেটিকে সে যদি দক্ষভাবে সে নিয়ন্ত্রণ করতে পারে এবং দক্ষভাবে সে উৎপাদনের উপকরণগুলোকে সমন্বয় করতে পারে, শ্রমিকের অসন্তোষকে, শ্রমিকের চাওয়া পাওয়াকে সে যদি দক্ষভাবে হ্যান্ডেল করতে পারে, তাহলে কি হবে? যে এই তার দক্ষতার উপরই আসলে নির্ভর করে প্রতিষ্ঠানের দক্ষতা, এবং সেই ক্ষেত্রে তার এবং সেটি কোথায় যে এফেক্ট পড়ে? শ্রমিকের দক্ষতার উপর যে প্রভাব পড়ে। তারপরে আছে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা বলতে আমরা কি বুঝি? যে সামাজিক নিরাপত্তা বলতে ওই যে আমরা বললাম যে বিমা, বা সে যদি কারখানায় কাজ করতে এসে যদি কোনো ক্ষতির সম্মুখীন হয় তাহলে তার ক্ষতিপূরণের ব্যবস্থা থাকা, এইগুলো হচ্ছে তার অসুস্থ হলে তার সে চিকিৎসা পাবে শ্রমিক, তারপরে তার বাচ্চারা পড়াশোনার সুযোগ পাবে, তার মেডিকেল অ্যালাউন্স থাকবে, তার যাতায়াত সুবিধা থাকবে, এইগুলো হচ্ছে সামাজিক নিরাপত্তা। এগুলো কিন্তু অন্যান্য সুবিধা মজুরির বাদে। এবং তার যদি কারখানায় যদি তার মতামতের গুরুত্ব দেওয়া হয় তাহলে সেইগুলো হচ্ছে কি? তার সামাজিক নিরাপত্তা, সামাজিক সিকিউরিটি। এই সামাজিক সিকিউরিটি বা সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তা যদি নিশ্চিত করা যায় তাহলে শ্রমের দক্ষতা বৃদ্ধি পায়। তারপরে আছে যে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা। এখন কারখানার পরিবেশও ঠিক আছে, কারখানায় আধুনিক যন্ত্রপাতি আছে, সংগঠকও দক্ষ, কিন্তু সংগঠকের রাষ্ট্রীয় ব্যাপারে কিন্তু সংগঠকের হাত নেই। এবং রাজনৈতিক যদি অস্থিরতা থাকে, যে আমরা যেরকম মিয়ানমারে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক অস্থিরতা রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? রাজনৈতিক অস্থিরতা থাকলে মাঝে মাঝে দেখা যাবে উৎপাদন প্রতিষ্ঠানই বন্ধ রাখতে হবে, বা শ্রমিকরা আসা যাওয়ার পথে তারা যদি নিরাপত্তা না থাকে তাদের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে, তাহলে তারা কি করতে পারবে না? কারখানায় এসে কাজ করতে পারবে না। সেই জন্য বলা হচ্ছে যে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা হচ্ছে কি শ্রমের দক্ষতা নির্ধারণের ক্ষেত্রে আরেকটি কারণ। তারপর আছে যে গঠনমূলক শ্রমিক সংঘ। এখন গঠনমূলক শ্রমিক সংঘের কাজ কি? আমরা গত ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম শ্রমিক সংঘের একটি বিষয়। শ্রমিক সংঘ হচ্ছে যে শ্রমিকের দাবি দেওয়া, শ্রমিকের ন্যায্য পাওনা, শ্রমিকের ন্যায্য মজুরি, শ্রমিকের অন্যান্য সুযোগ সুবিধাগুলোকে যখন মালিকের কাছে যে সংগঠন বা যে ইউনিয়ন উপস্থাপন করবে এবং মালিকের কাছ থেকে আদায় করবে তাদেরকে বলা হয় শ্রমিক সংঘ। এখন গঠনমূলক শব্দটা আগে যোগ করা হয়েছে শ্রমিক সংঘের। কেন? যে গঠনমূলক বলা হয়েছে যেন এটি শ্রমিকদের পক্ষে যায় এবং শ্রমিকের ন্যায্যতা নিশ্চিত হয়, সেই জন্য বলা হয়েছে গঠনমূলক শ্রমিক সংঘের উপস্থিতিও শ্রমের দক্ষতার নির্ধারক হবে। শ্রমিক মালিক সুসম্পর্ক, এবং শ্রমিক এবং মালিকের মধ্যে সুসম্পর্ক থাকলে পরে শ্রমিকরা কাজ করতে বেশি উজ্জীবিত হবে, এবং যেমন মানে সঠিক সময়ে যদি আমরা শ্রমিকদের বেতন দিয়ে দেওয়া হয় বা শ্রমিকদের যেটি চাওয়া পাওয়া আছে সেটি যদি পূরণ করা হয়, ন্যায্য চাওয়া পাওয়া, তাহলে কি হবে? শ্রমিক মালিক সুসম্পর্ক বজায় থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমি যাচ্ছি যে আজকের ক্লাসটি একটু থিওরি ক্লাস, যে অনেক কথা বলতে হচ্ছে আমার, তো সেটা অসুবিধা নেই, তোমরা আমার সাথে আছো এবং পয়েন্টগুলো তোমরা খাতায় লিখে ফেলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তাহলে বাংলাদেশের শ্রমিকের দক্ষতার পরিস্থিতিটি কি আমি সেটি তুলে এনেছি। বাংলাদেশের শ্রমিক মানে কেমন বা দক্ষতা কেমন? আসলে বাংলাদেশের শ্রমিকের আমরা বাস্তব পর্যবেক্ষণ করলে আমরা দেখি যে বাংলাদেশের শ্রমিকের দক্ষতা অন্যান্য উন্নত দেশের তুলনায় কম। যেমন গত ক্লাসে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে জাপানের শ্রমিক এবং বাংলাদেশের শ্রমিকের কথা আমি লিখেছিলাম। সেখানে বলেছিলাম যে বাংলাদেশের শ্রমিকের দক্ষতা আমরা দেখিয়েছিলাম বেশি, কিন্তু বাস্তব পরিস্থিতি আসলে বর্তমান পরিস্থিতিতে কম, তো ভবিষ্যতে বাড়বে আমরা ইনশাল্লাহ। তো প্রথমেই কেন কম এই বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করেছি। আসলে আমাদের সমস্যাগুলো যেখানে আছে সমস্যাগুলো আগে চিহ্নিত করতে হবে, তারপরে সমস্যার সমাধান তাহলে করা যাবে। প্রথমেই আমরা আসছি হলো কারখানার পরিবেশ। কারখানার পরিবেশ কি? কারখানার পরিবেশ আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখি যে শ্রমিকরা খুব অমানবিকভাবে, কারখানায় এত গরম, আমরা যখন গার্মেন্টস ইয়েগুলোর পাশ দিয়ে যাই তখন দেখি যে খুব গরম, ভ্যাপসা গরম বের হয়, যে আমরা দেখা যায় যে খুব অসহনীয় লাগে।
তার মানে কি আমরা বুঝতে পারি যে গার্মেন্টস ফ্যাক্টরির ভেতরে যে শ্রমিকরা কাজ করছেন 8-9 ঘন্টা বা ওভারটাইম করছেন 12 ঘন্টা 14 ঘন্টা এক নাগারে কাজ করছেন, তাহলে তারা কিভাবে দীর্ঘ সময় কি এই কারখানায় কাজ করা সম্ভব? আমাদের শ্রমিকরা এই জন্য কী হয়, অসুস্থ হয়ে পড়েন। যদিও বর্তমান সরকার এই বিষয়টি সুনিশ্চিত করার পদক্ষেপ নিয়েছেন যে কারখানার পরিবেশ কেমন হয়ে থাকবে, শ্রমিকরা কী কী ন্যায্য পাওনা পাবে, এগুলো নিয়ে অনেক মানে প্রজ্ঞাপন আছে, নির্দেশনা আছে। তারপরেও যে বাস্তব পরিস্থিতি বিষয়টি হলো এরকম যে কারখানার পরিবেশের ঘাটতি রয়েছে আমাদের বাংলাদেশে, সেই জন্য শ্রমিকের দক্ষতা কম। প্রথম কারণ এটি ফাইন্ড আউট করা হয়েছে। তারপরে হলো যে পুরনো যন্ত্রপাতি, যে আধুনিক যন্ত্রপাতি আসলে আমাদের মূলধন, আমাদের উদ্যোক্তাদের মূলধন কম। এই যন্ত্রপাতি যদি আধুনিক করতে হয় তাহলে কি অনেক মূলধনের দরকার হয়, অনেক টাকার দরকার হয়। আমাদের আসলে সংগঠক যারা, আমাদের যারা উৎপাদন কারখানার মালিক, তাদের আসলে উৎপাদন মূলধন কম বলে তারা পুরনো যন্ত্রপাতি ব্যবহার করেন। এবং নিম্নমানের কাঁচামাল, যে কাঁচামাল এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাঁচা এবং মাল শব্দটি একসাথে হবে। এটি আমরা অনেক সময় এই সময়ে আমরা দেখি যে লেখার সময় অনেক কিছু অটোমেটিক আমি লিখছি একটা, অটোমেটিক আবার চলে আসছে। তো যাই হোক, এই নিম্নমানের কাঁচামাল আমাদের উদ্যোক্তারা ব্যবহার করেন, যার কারণে যে নিম্নমানের কাঁচামাল থেকে আবার নিম্নমানের একটি পণ্যই উৎপাদিত হয়। তার মানে কাঁচামাল উন্নত মানের হতে হবে এবং সঠিক সময়ে সঠিক কাঁচামাল দিতে হবে, তাহলে শ্রমিক কী করতে পারবে, দক্ষভাবে সে কম সময়ে বেশি পরিমাণ উৎপাদন করতে পারবে এবং পণ্যের গুণাগুণ ঠিক রাখতে পারবে। পুরনো উৎপাদন কৌশল, যে আধুনিক যে উৎপাদন কৌশলগুলো, সেগুলো আমাদের দেশের উদ্যোক্তারা দেরি করে পান বা দেরি করে তারা উৎপাদন কৌশল জানতে পারেন, উদ্ভাবন করেন। শ্রমিকদের নিম্ন জীবনযাত্রার মান, তারপরে শ্রমিকদের নিম্ন জীবনযাত্রার মান কেন? শ্রমিকরা দেখা যায় যে তারা মানে খাদ্যের অভাব, তারপরে ভালো বাসস্থানের অভাব, সুচিকিৎসার অভাব, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ঘাটতি, এইসব মিলিয়ে আসলে আমাদের, এবং শ্রমিকদের মজুরি কম, এই সব কিছু মিলিয়ে শ্রমিকরা কি করতে পারে, শ্রমিকদের আর্থিক আয় খুব কম এবং এই কারণে শ্রমিকরা খুব নিম্ন জীবনযাত্রায় তারা অভ্যস্ত থাকে। তারা উচ্চ মানের বা একটি ভালো বাসস্থানে বাস করতে পারেন না, ভালো খেতে পারেন না, সুশিক্ষা মানে সে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের বাচ্চাদেরকে পড়াতে পারেন না, নিজেরাও ওরকম দক্ষভাবে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারেন না বা প্রশিক্ষণ নিতে পারেন না, যার কারণে কি সব কিছু মিলিয়ে শ্রমিকদের জীবনযাত্রার মান নিম্নমানের হয়ে থাকে এবং শারীরিক ও মানসিক কর্মোদ্যম কম। আসলে আমাদের দেশের শ্রমিকরা দেখা যায় যে হতাশ, কারণ কি তারা এই হতাশ, তারা পরিবার থেকেই, তারা ছোটবেলা থেকেই একটা অভ্যস্ততার ব্যাপার হয়ে দাঁড়ায়। যখন একজন শ্রমিক তার পরিবারে জন্মগ্রহণ করে তখন দেখা যায় যে তার বাবা মা তাকে ভরণ পোষণ করতে পারছে না, তখন কি করছে, তাকে বাধ্য হয়ে ছোটবেলায় তাকে কাজে নেমে যেতে হচ্ছে পড়াশোনা না করে। তখন যে এই যে তার মধ্যে যে একটা হতাশা, এই হতাশাটা তার সারা জীবন আমাদের শ্রমিকদের মনের মধ্যে কাজ করে। তখন তারা কি মানসিকভাবে তারা একটু দুর্বল থাকে এবং তাদের মধ্যে কর্মস্পৃহা কম, যে বড় হইতে হবে বা এইভাবে করলে এই কাজগুলো আমার করতে হবে, এই মানসিক যে কাজ করার যে ইচ্ছা, এই ইচ্ছা শক্তিটাও আমাদের শ্রমিকদের মধ্যে কম দেখা যায়। তারপরে আরেকটি কারণ আছে যে উষ্ণ জলবায়ু অঞ্চলের আমাদের দেশ, যে আমাদের অধিকাংশ সময়ই হলো গরম থাকে। আমরা মাত্র 2 মাস শীতকাল পাই, হ্যাঁ, পৌষ এবং মাঘ। এখন এই 2 মাস শীতকাল ছাড়া পুরো আর সারা বছরই অন্যান্য ঋতু থাকলেও আমরা উষ্ণ জলবায়ুর অধীনে আছি, যার কারণে আমাদের কি হয় যে অনেক জলীয় বাষ্প বেশি থাকে আমাদের এই জলবায়ুতে এবং আমরা কাজ করতে আমরা এক নাগারে অল্প সময় কাজ করতে পারি। তারপরে নিম্ন মজুরি, আমাদের দেশের শ্রমিকরা আসলে মজুরি খুবই কম পান, কারণ শ্রমিকের পরিমাণ বেশি, আমাদের জনসংখ্যা বেশি, সেই কারণে আমরা কি নিম্ন মজুরি পাই। তারপরে কাজের প্রতিকূল শর্তাবলী কি, আমাদের আসলে শ্রমিকদের এই বিষয়টি আমাদের উদ্যোক্তারা এখনো সব জায়গায় খেয়াল করে উঠতে পারেন না, যে আসলে শ্রমিককে একটু সুবিধা দিলে, তার মনটা খুশি থাকলে, যে তাকে যদি আমরা অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করি, তাহলে তার কাছ থেকে কিন্তু আমাদের অনেক ভালো কাজ আদায় করতে আমরা পারবো। কিন্তু আমরা ইচ্ছা করে আমরা এই বিষয়গুলো আসলে খেয়াল করা হয় না, বা উদ্যোক্তাদের সেই সামর্থ্য থাকে না, মূলধন থাকে না যে শ্রমিককে অনুকূল শর্তাবলী যে দেওয়া হবে।
এই কাজের প্রতিকূল শর্তাবলীর উপস্থিতির জন্য বাংলাদেশের শ্রমিকের দক্ষতা কম থাকে। তারপরে হলো কাজের স্থায়িত্ব। আমরা দেখতে পাই যে আমাদের দেশের উৎপাদন কারখানার যে শ্রমিকরা, তাদের চাকরি আজকে আছে তো কালকে নেই। কেন? আমরা দেখি যে এই যে আমরা যদি গার্মেন্টস শিল্পের কথা, গার্মেন্টস ফ্যাক্টরির কথা বলি, আমাদের যে নারী শ্রমিকরা আছে, নারী শ্রমিকরা যে কাজ করেন, এই নারী শ্রমিকদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, এই নারী শ্রমিকরা তারা একাধিকবার চাকরি হারান। যখন তারা সন্তান জন্ম দিতে যান তখন তারা অসুস্থ হলে, সে এক সপ্তাহ যদি গার্মেন্টস ফ্যাক্টরিতে তিনি না যেতে পারেন বা অসুস্থতার জন্য 15 দিন না যেতে পারেন, এসে দেখবেন তার চাকরি নেই। তারপরে আবার দেখা যায় যে আবার তিনি মানে ম্যাটার্নিটি লিভে আছেন, মাতৃত্বজনিত ছুটিতে আছেন 4-5 মাস, 3-4 মাস, যে দেখবেন তার চাকরি নেই। তাহলে যে প্রতিষ্ঠানটিতে যে কাজ করবে, একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করলে কি হয়, চাকরি স্থায়ী হলে কি হয়, যে প্রতিষ্ঠানের প্রতি শ্রমিকের একটি দরদ থাকে, একটি মায়া থাকে। তাহলে এই যে চাকরি স্থায়িত্ব নেই, এটিও বাংলাদেশের শ্রমিকের দক্ষতা কম হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরে আমি যাচ্ছি যে আরও কিছু পয়েন্ট আছে, আমি এগুলো আর তোমাদেরকে এক্সপ্লেন করব না, আমার ক্লাসটি নির্ধারিত সময়ে শেষ করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আছে যে চাকরিতে উন্নতির অভাব, যে পদোন্নতি নেই, অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো আমি আগের শ্রমের দক্ষতার ক্ষেত্রে বলেছি, অন্যান্য সুযোগ সুবিধা কম, শ্রমিকের কাজে অনীহা। শ্রমিকরা কি মনে করে যে কাজ করে কি হবে, এই বেতন তো আর বাড়বে না, আমাকে তো আর মজুরি বেশি দিবে না, আমি কেন কাজ করব। এই যে মানে ডিসহার্টেড হওয়া বা নেতিবাচক চিন্তা করা, এই নেতিবাচক চিন্তা এবং করার জন্য শ্রমিকদের আসলে কাজে অনীহা। এই ক্ষেত্রে ব্যবস্থাপনাগত ত্রুটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রুটি বানানটি, যুক্ত বর্ণটি একটু আলাদা হয়ে গিয়েছে, তোমরা এই ত্রুটি বানানটি একটু ঠিক করে নিবে। আসলে এখানে যে আমি আমার যে ল্যাপটপ থেকে এই আমাদের যে সফটওয়্যার ডিভাইস চেঞ্জ হলে আমাদের সফটওয়্যারে একটু জটিলতা সৃষ্টি হয়, সফটওয়্যার জটিলতাজনিত কারণে আমার এই যুক্ত বর্ণটি ভেঙে গিয়েছে, আমি দুঃখিত। ব্যবস্থাপনাগত ত্রুটি, এই ব্যবস্থাপনাগত ত্রুটি হচ্ছে কি, একজন ব্যবস্থাপক যদি সুদক্ষ হয়, যে তিনি যদি প্ল্যানটা ঠিক মতো করতে পারেন, যে শ্রমিক মালিক যে অসন্তোষ সেটিকে যদি তিনি মিটিয়ে রাখতে পারেন, বা শ্রমিকদের ন্যায্য পাওনা যদি তিনি দিতে পারেন, বা শ্রমিকদের যদি তিনি কি করতে পারেন, বছরে পিকনিকের আয়োজন করা, তাদের বিনোদনের ব্যবস্থা করা, বা তাদেরকে কি করা, ইন্সপায়ার করা, এই বিষয়গুলো যদি ব্যবস্থাপক ম্যানেজার দক্ষভাবে করতে পারেন, তাহলে কিন্তু কারখানায় শ্রমিকের দক্ষতা বাড়বে। এখানে ব্যবস্থাপকরাই অনেক সময় কি করেন, বিভিন্ন রকম জটিলতায় বা অদক্ষতার কারণে তারা এই জিনিসগুলো নিশ্চিত করতে পারেন না। তো সেই কারণে এই ব্যবস্থাপনাগত ত্রুটির কারণেও বাংলাদেশের শ্রমিকের দক্ষতা কম হয়ে থাকে। তারপর হলো সামাজিক ও রাজনৈতিক অসন্তোষ। সামাজিক ও রাজনৈতিক অসন্তোষ মানে আমরা অনেক সময় ফ্যাক্টরিতে দেখি, ফ্যাক্টরিতে অনেক সময় বাস্তব ইয়েতে মানে এক ইউনিটের শ্রমিক আরেক ইউনিটের শ্রমিকদের সাথে কি একটু মতাদর্শ মতভিন্নতা থাকে, যার পক্ষ থেকে একসময় দেখা যায় অসন্তোষ, যে কারখানা ভাঙচুর, এই টাইপের বিষয়ও ঘটে থাকে। তো এই রাজনৈতিক এবং সামাজিক যে স্থিতিশীলতা বা সন্তুষ্টির বিষয়টিও আমাদের সুনিশ্চিত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যাব যে বাংলাদেশের আসলে শ্রমিকের দক্ষতা কিভাবে বাড়ানো যাবে। এই প্রশ্নটি কিন্তু আমাদের, এই যে বাংলাদেশের শ্রমিকের দক্ষতা বৃদ্ধির উপায়, এটি হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্নের ক্ষেত্রে আমাদের সুপারিশ সাধারণত এসে থাকে। যে প্রথমে আমাদের কি করতে হবে, শ্রমিকদের আসলে ন্যায্য মজুরি দিতে হবে। শ্রমিকদের মজুরি নির্ধারণের একটি কিন্তু বিষয় আছে, যে শ্রমিকের মিনিমাম মজুরি, ন্যূনতম মজুরি এরকম হতে হবে যেন সে নিজে এবং তার পরিবারের 5 জন সদস্যকে ধরে ভরণ পোষণ করতে পারবে। তার প্রতিদিনের মজুরিটি এরকম হতে হবে তার লিভিং স্ট্যান্ডার্ডে। তাহলে তার মজুরি বাড়াতে হবে, তারপরে তার বাসস্থান, সুন্দর বাসস্থান তার নিশ্চিত করতে হবে, চিকিৎসার ব্যয় নির্বাহ করতে হবে, মানে কারখানা থেকে বা উৎপাদন প্রতিষ্ঠান থেকে চিকিৎসার ব্যয় নির্বাহ হতে হবে, এবং শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কার শিক্ষার ব্যবস্থা করবে, যে শ্রমিকের যে প্রত্যেকটি শ্রমিক তার এক সময় কি হয়ে যাবে, সে মারা যাবে, তার পরবর্তী জেনারেশন কিন্তু আবার এই শ্রমিক হিসেবেই আসবে। তাহলে এই পরবর্তী জেনারেশনের শিক্ষার দায়িত্বটা কি করতে হবে, কারখানার বা প্রতিষ্ঠানের নিতে হবে। যেমন আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, যে আমাদের অবৈতনিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা আছে, মেয়েদের শিক্ষা পুরো মানে
একেবারে ইয়ে পর্যন্ত আমরা অনেক দূর পর্যন্তই উচ্চ ডিগ্রি পর্যন্তই অবৈতনিক আছে, যার কারণে এই যে শিক্ষার যে ব্যবস্থাটি করা হয়েছে তার সুফল কিন্তু আমরা পাচ্ছি, যে নারীর ক্ষমতায়ন হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে কি আমরা শিক্ষার ব্যবস্থাকে সুনিশ্চিত করতে হবে এবং প্রশিক্ষণের এবং চাকরি পাওয়ার পরে যে শ্রমিক যে নির্দিষ্ট কাজটি করবে তার সেই কাজটির প্রশিক্ষণ, সেই কাজটির সম্পর্কিত প্রশিক্ষণ দিতে হবে, উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তাহলে কি শ্রমিক দক্ষভাবে কাজ করতে পারবে। কারখানার পরিবেশ উন্নত করতে হবে, আধুনিক উৎপাদন কৌশল ইন্ট্রোডিউস করতে হবে কারখানায়। তারপর হচ্ছে কল্যাণমূলক শ্রম আইন করতে হবে, প্রণয়ন করতে হবে, এবং সেগুলো শুধু প্রণয়ন করলেই চলবে না, সেগুলোর বাস্তবায়ন করতে হবে, এবং শ্রমিক মালিক সুসম্পর্ক বজায় রাখতে হবে। আর সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ইয়ে করি তাহলে কি হবে, এই 9টি পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি বাংলাদেশের শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পাবে। এগুলো হলো আমাদের সুপারিশ। তারপরে আমরা পড়ছি যে তারপরের টপিকে আমরা আসি যে শ্রমের গতিশীলতা বলতে কি বোঝায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টপিকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটি তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে, কারণ এই শ্রমের গতিশীলতা সম্পর্কিত টপিক থেকে কিন্তু আমাদের কি আসে, আমাদের সৃজনশীল প্রশ্ন আসে, ওই উচ্চতর দক্ষতা এবং হলো প্রয়োগের প্রশ্ন। তো এই আমরা শ্রমের গতিশীলতা বলতে কি বুঝি, আমরা এই যে আমি তোমাদের পেছনের চিত্রে নিয়ে যাচ্ছি, যেখানে আমরা শ্রমের দক্ষতার গতিশীলতার চিত্র দেখিয়েছিলাম। এই যে শ্রমিক এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যাচ্ছে কাজের সন্ধানে, জবের সন্ধানে, আরেকটাতে কি বাম পাশের এক ফ্যাক্টরি থেকে সে আরেক ফ্যাক্টরিতে যাচ্ছে। তার মানে কি শ্রমিকের স্থানান্তর কে বলা হচ্ছে কি শ্রমের গতিশীলতা। শ্রমিক যেখানে যাবে তার শ্রমও সেখানে যাবে। তার মানে এইখানে এই জন্যই তাহলে কি শ্রমিক এক স্থান থেকে অন্য স্থানে, শ্রমিক এক পেশা থেকে অন্য পেশায়, অথবা শ্রমিক একই পেশায় এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত হওয়াকে বলা হয় কি শ্রমের গতিশীলতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে শ্রমের গতিশীলতার একটি উদাহরণ দিয়েছি, যে একজন গার্মেন্টস ফ্যাক্টরি থেকে একজন শ্রমিক, সে আগে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতো, এখন দেখা গেলো যে সে এই গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘ সময় কাজ করার লোড সে নিতে পারছে না, বা সে বেশি মজুরি পাবে ওষুধ ফ্যাক্টরিতে, বিভিন্ন কারণে সে ওষুধ ফ্যাক্টরিতে সে কাজ নিল। তাহলে কি হলো, এক্ষেত্রে কি হলো, শ্রমের গতিশীলতা হলো। কি এখানে ফ্যাক্টরি ছিল গার্মেন্টস ফ্যাক্টরি, এটা হলো এক ধরনের শিল্প, তৈরি পোশাক শিল্প, আর সে কাজ নিয়েছে নতুন কোথায়, ঔষধ ফ্যাক্টরিতে, তার মানে ঔষধ শিল্প। এক শিল্প থেকে সে স্থানান্তর হয়েছে আরেক শিল্পে। তারপরে আবার দ্বিতীয় উদাহরণে কি দেখা যাচ্ছে, দ্বিতীয় পর্ষণের যে ঢাকার গার্মেন্টস কর্মী চট্টগ্রামে গিয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ নিতে পারে, যে ঢাকার গার্মেন্টস ফ্যাক্টরি চট্টগ্রামেও গার্মেন্টস ফ্যাক্টরি। তাহলে দ্বিতীয় উদাহরণটিতে এক স্থান থেকে শ্রমিক আরেক স্থানে স্থানান্তর হয়েছে। এটিও আমাদের শ্রমের গতিশীলতা। তাহলে আমরা এখন পড়ব হচ্ছে শ্রমের গতিশীলতার প্রকারভেদ। শ্রমের গতিশীলতার প্রকারভেদ হলো প্রধানত 4 ধরনের। প্রথম হলো পেশাগত গতিশীলতা, ভৌগোলিক গতিশীলতা, শিল্পগত গতিশীলতা, স্তরগত গতিশীলতা। প্রধানত এই যে 4 ধরনের গতিশীলতা, এই 4 ধরনের গতিশীলতার আমি এখন তোমাদেরকে টাইপ বলছি, একটু বিস্তারিত বলার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গতিশীলতাগুলো তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে, কারণ এগুলোকে চিনে তোমাদেরকে প্রয়োগের প্রশ্নে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন ধরনের গতিশীলতা। প্রথমে আমরা আসছি যে পেশাগত গতিশীলতা। এই পেশাগত গতিশীলতার আবার 2টি টাইপ আছে, একটি হলো আনুভূমিক গতিশীলতা, আরেকটি হচ্ছে উলম্ব গতিশীলতা। আনুভূমিক গতিশীলতা হচ্ছে কি, একজন তাঁতি শ্রমিক যে একই পেশায় থেকে যদি সমপর্যায়ের কারখানায় যদি তার চাকুরি চেঞ্জ করে, চাকুরি পরিবর্তন করে, তাহলে তাকে বলা হবে কি আনুভূমিক পেশাগত গতিশীলতা। যেমন আমরা একটু উদাহরণ দিয়েছি, একজন তাঁতি শ্রমিক যে কাপড় বুনে, তাঁতি বলে কাকে, যে কাপড় বুনে, সেই শ্রমিক তার শাড়ি তৈরির কারখানা পরিবর্তন করে সে লুঙ্গি তৈরির কারখানায় যোগ দিলেন। তাহলে কি দুটাই কিন্তু তাঁত বেষ্টিতই, কিন্তু একটি হলো শাড়ির তৈরির কারখানা থেকে সে লুঙ্গি তৈরির কারখানায় যোগ দিয়েছেন, যে সমপর্যায়ের ফ্যাক্টরি সে পরিবর্তন করেছে। এটা হলো আনুভূমিক, একই পেশায় কিন্তু আছে সে, এটাকে বলা হচ্ছে কি আনুভূমিক পেশাগত গতিশীলতা। একটা হচ্ছে উলম্ব গতিশীলতা। উলম্ব গতিশীলতা হচ্ছে কি একই কারখানায় শ্রমিক সুপারভাইজার পদে পদোন্নতি।
একই কারখানায় শ্রমিক যে মানে আমরা এটা বোঝাতে চাচ্ছি যে উলম্ব গতিশীলতা হচ্ছে একই পেশায় সে থাকবে, কিন্তু তার চাকরির ক্ষেত্রে প্রমোশন হবে, সে নিম্ন পদ থেকে উচ্চতর পদে তার পদোন্নতি হবে। যেমন একই কারখানার শ্রমিক আমরা দেখলাম যে ওই কারখানায় যে সুপারভাইজার পদে পদোন্নতি হয়, তাহলে শ্রমিকের পদ থেকে সুপারভাইজারের পদটি হলো কি একটু উপরের পদ, উচ্চ পদ, সেজন্য এটাকে বলা হবে কি উলম্ব গতিশীলতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা আসছি ভৌগোলিক গতিশীলতা। ভৌগোলিক গতিশীলতাও আবার দুই ধরনের, একটি হলো অভ্যন্তরীণ গতিশীলতা আর একটি হলো আন্তর্জাতিক গতিশীলতা। অভ্যন্তরীণ গতিশীলতা বলতে আমরা কি বুঝবো? অভ্যন্তরীণ মানে দেশের অভ্যন্তরে, যদি এক জেলার শ্রমিক আরেক জেলায় যদি হয়, এক জেলার শ্রমিক যদি আরেক জেলায় নিয়োগ পায় বা আরেক জেলায় সে কর্মস্থান মানে চাকরি স্থানান্তর করে, তাহলে তাকে বলা হবে কি অভ্যন্তরীণ গতিশীলতা। আর আন্তর্জাতিক গতিশীলতা হলো কি এক দেশের শ্রমিক যখন অন্য দেশে কাজের জন্য চলে যায়, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে, এক দেশ থেকে আরেক দেশে, তখন তাকে বলা হবে আন্তর্জাতিক গতিশীলতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন আমরা দেখি যে আমাদের দেশের শ্রমিকরা কি যায়, দেশের বাইরে যায় কাজ করার জন্য। মধ্যপ্রাচ্যে আমাদের দেশের শ্রমিকরা বেশি কাজ করে, আবার অন্য উন্নত দেশে আমাদের কি হায়ার এডুকেটেড শ্রমিকরা চলে যায়। বুয়েট থেকে পাশ করে যে মানে কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত হয় তাদেরকে কি করে বিভিন্ন দেশ থেকে স্কলারশিপ দিয়ে তাদেরকে নিয়ে যায়। তার মানে কি এটি হলো আন্তর্জাতিক শ্রমের গতিশীলতা। তারপরে আছে শিল্পগত গতিশীলতা। শিল্পগত গতিশীলতা বলতে আমরা কি বুঝবো? যে এক শিল্প থেকে আরেক শিল্পে যখন শ্রমিকের চাকরি স্থানান্তর হয় তাকে বলা হয় শিল্পগত গতিশীলতা। যেমন একজন মালিক যে গাড়ির ব্যবসা করতো, মাইক্রো ব্যবসার গাড়ির পরিবহনের মালিক কি, যেমনি গ্রিন লাইন শীতাতপ নিয়ন্ত্রিত বাস, এর মালিক যদি তার ব্যবসা পরিবর্তন করে যদি গার্মেন্টস তৈরি পোশাক শিল্প তার মূলধন নিয়ে যায়, তাহলে কি হবে? এটি হবে শিল্পগত গতিশীলতা। কারণ কি, সে পরিবহন সেক্টর থেকে, পরিবহন শিল্প থেকে তার মূলধন উঠিয়ে নিয়ে কোথায় নিয়োগ করছে? তৈরি পোশাক শিল্পে। তাহলে এটি হলো কি, এখানে শ্রমিকরা কি করবে? শ্রমিক তার কাজ কি করবে? যে এক শিল্পের মূলধন আরেক শিল্পে চলে গিয়েছে, এক শিল্পের শ্রমিক আরেক শিল্পে চলে গিয়েছে, তাহলে সেটি হলো কি শিল্পগত গতিশীলতা। আর স্তরগত গতিশীলতা হচ্ছে কি, আমরা যে পেশাগত গতিশীলতা শিখেছিলাম সেখানে আমরা যে উলম্ব গতিশীলতা শিখেছিলাম, সেই উলম্ব গতিশীলতারই এখানে নামান্তর মাত্র। স্তরগত গতিশীলতা একই পেশায় থেকে, শ্রমিক একই পেশায় আছে, সেই একই পেশায় থেকে যখন তার উচ্চ পদে তার প্রমোশন হবে, মানে তার কাজের উন্নতি হবে, চাকরির উন্নতি হবে, তখন সে আরেকটি পোস্টে যেয়ে কাজ করবে। যেমন আমরা বলছি যে, যেমন আমরা যদি বলি যে সহকারী অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট কি করলো? চিফ অ্যাকাউন্টেন্ট হিসাবে তার পদোন্নতি হলো, তাহলে এখানে কি হলো? স্তরগত গতিশীলতা হলো। যে সহকারী অ্যাকাউন্টেন্ট বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট যে পদটিতে কাজ করতো তার চেয়ে সে উচ্চ পদে যে কাজ করছে, তাহলে এই ক্ষেত্রে কি হলো? স্তরগত গতিশীলতা। একই পেশায় থেকে তার উচ্চ পদে তার পদোন্নতি হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের এখন আমরা পড়ব হচ্ছে বাংলাদেশের শ্রমশক্তির বৈশিষ্ট্য। বাংলাদেশের শ্রমশক্তির বৈশিষ্ট্যের ক্ষেত্রে এখানে আমি যেগুলো আছে সেটা হলো, প্রথমে আছে হলো শ্রমশক্তির যোগান অফুরন্ত। বাংলাদেশের শ্রমশক্তির বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে শ্রমশক্তির যোগান অফুরন্ত কেন? আসলে বাংলাদেশে শ্রমিকের সংখ্যা বেশি, কর্মক্ষম জনগণ বেশি। ইউএনডিপির তথ্য অনুযায়ী বাংলাদেশে হলো 66% লোক হচ্ছে কর্মক্ষম। কর্মক্ষম বলতে আমরা কি বুঝি? আমি কিন্তু আগের ক্লাসগুলোতে বলেছিলাম, বয়স যাদের 14+ এবং 64 বছর পর্যন্ত বয়স, তারা হলো কর্মক্ষম জনগোষ্ঠীর আওতাভুক্ত। বাংলাদেশে এই ধরনের মানুষ আছে হলো 66% মোট জনগোষ্ঠীর জনসংখ্যার, এটা হলো ইউএনডিপির তথ্য অনুযায়ী। তাহলে যাদের মানে একটি দেশের কর্মক্ষম জনগোষ্ঠী যদি 60%-এর উপরে হয় তাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিফেন্ডার, ওই জনগোষ্ঠীকে। তার মানে কি, ডেমোগ্রাফিক ডিফেন্ডার হচ্ছে একটি দেশের উন্নয়নের জন্য এই জনগোষ্ঠী সহায়ক ভূমিকা পালন করবে। তাহলে আমরা বাংলাদেশ যে দ্রুত উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, এই জনগোষ্ঠী কর্মক্ষম বিশাল জনগোষ্ঠীও কিন্তু একটি ফ্যাক্টর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মধ্যে এই যে বাংলাদেশে যে শ্রমের যোগান যে বেশি,
মানে শ্রমের চাহিদা কম কিন্তু শ্রমের যোগান বেশি, যার কারণে বাংলাদেশের এটি হলো বাংলাদেশের শ্রমিকের মজুরি এই জন্য কম। তাহলে এবং বাংলাদেশ তার প্রথমটি তাহলে কি গেল, শ্রমশক্তির যোগান অফুরন্ত, গুণগত মান নিম্নমানের। বাংলাদেশের শ্রমিকদের কি প্রশিক্ষণ নাই, তারা নিম্ন জীবনযাপন করে এই কারণে, তারপরে মজুরি কম, এই কারণে তাদের কি গুণগত মান নিম্নমানের এবং নিম্ন উৎপাদনশীলতা রয়েছে এবং শ্রমশক্তি বৃদ্ধির হার বেশি। আমরা যেটি কর্মক্ষম জনগোষ্ঠীর পার্সেন্টেজটি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তারপরে আছে প্রাথমিক পেশা ভিত্তিক শ্রমশক্তি। প্রাথমিক পেশা ভিত্তিক শ্রমশক্তি বলতে এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে এটি বোঝানো হয়েছে কৃষিকাজের সাথে জড়িত শ্রমের পরিমাণ বেশি, শিল্প কারখানায় শ্রমিকের সংখ্যা কম। যেমন কৃষিকাজের সাথে জড়িত আছে হলো বাংলাদেশের মোট শ্রমিকের 48.1% এবং বাংলাদেশে কৃষিখাতের অবদান হচ্ছে অর্থনীতিতে 19.1। এটি বাংলাদেশ গভর্নমেন্ট গভবিডির তথ্য অনুযায়ী। তারপরে আছে নারী শ্রমিকের স্বল্পতা। নারী শ্রমিকের স্বল্পতা বাংলাদেশে কম, নারীরা বাইরে কাজ করে কম। এই পরিসংখ্যানটি আছে হলো বাংলাদেশে কর্মক্ষম নারী শ্রমিকের সংখ্যা হলো 1.72 কোটি, তার মানে 1,72,00,000। এই 66% কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে মাত্র এরা এই 1,72,00,000 শ্রমিক নারী শ্রমিক বাইরে কাজ করে এবং এর মধ্যে কিন্তু আমাদের গার্মেন্টস শ্রমিকরাও আছে। তাহলে গার্মেন্টস শ্রমিকদের বাদ দিলে আমাদের নারী শ্রমিক খুবই কম। এটিও বাংলাদেশের শ্রমশক্তির একটি বৈশিষ্ট্য এবং গতিশীলতার অভাব। বাংলাদেশের শ্রমিকরা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন অসুবিধা বা বাসস্থানের অসুবিধা বা এইসব বিভিন্ন অসুবিধার কারণে তারা গতিশীল এক স্থান থেকে অন্য স্থানে বা এক ফ্যাক্টরি পরিবর্তন করে আরেক ফ্যাক্টরিতে তারা যেতে পারে না, শ্রমের গতিশীলতা কম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যেই ইয়েটি দেখিয়েছি আসলে আমার ক্লাস শেষের দিকে, তো আমি এখানে যেই মূল পয়েন্টগুলোর মধ্যে আমি একটু বলছি যে বাংলাদেশে শ্রমিকের স্বল্প মজুরির কারণ। স্বল্প মজুরির কারণগুলোর মধ্যে কী কী আছে? বাংলাদেশের শ্রমিকের স্বল্প দক্ষতা, শ্রমের সহজলভ্যতা, কর্মসংস্থানের ঘাটতি, শিক্ষা ও প্রশিক্ষণের অভাব, শ্রমিক সংঘের অভাব, ত্রুটিপূর্ণ মজুরি কাঠামো, শ্রমিকের দারিদ্রতা। এই পয়েন্টগুলো আসলে আগেই আমি তোমাদেরকে আজকের ক্লাসে আলোচনা করেছি, সেই জন্য আমি এগুলো আর বললাম না। এখানে ত্রুটি বানানটি একটু তোমরা ঠিক করে নিবে, যুক্ত বর্ণটি ভেঙে গিয়েছে। তারপরে আমি আজকে আসছি যে এই যে আজকে পড়ানো পর্যন্ত আমাদের এমসিকিউ বাড়ির কাজ কি হবে সেটি আমরা প্রথমে এমসিকিউ প্রশ্ন আমরা দেখছি যে প্রথমে দিয়েছি আমি জ্ঞানমূলক প্রশ্ন, শ্রমের গতিশীলতা প্রধানত কত প্রকার। আজকের ক্লাসে কিন্তু আমি পড়িয়েছি প্রধানত শ্রমের গতিশীলতা কত প্রকার, 2, 3, 4, 5 কোনটিকে তোমরা লিখবে, তাড়াতাড়ি লিখে ফেলো। তারপরে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে অনুধাবনের প্রশ্ন, সেটা হলো কোনটি শ্রমের দক্ষতার নির্ধারক হতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি নেগেটিভ প্রশ্ন, কোনটি শ্রমের দক্ষতার নির্ধারক হতে পারে না, না শব্দটিকে হাইলাইট করা হয়েছে, কারণ আমরা অনেক সময় পরীক্ষার সময় টেন্স থাকি, বেশি উদ্বিগ্ন থাকি, প্রশ্ন ভালোভাবে দেখি না, মানে অতিরিক্ত টেনশনের জন্য। সেই জন্য আমরা দেখবা যে প্রশ্নের শেষ পর্যন্ত ভালোভাবে প্রশ্নটি পড়তে হবে। এটি হলো আমাদের অনুধাবনের প্রশ্ন, এটি বইয়ে নাই, কিন্তু সব পয়েন্ট পড়াশোনা করে আলোচনা করে আমাদের এটির সিদ্ধান্ত নিতে হবে যে কোনটি শ্রমের দক্ষতার সাথে জড়িত নয়। পদমর্যাদা, বংশমর্যাদা, আত্মমর্যাদা, মজুরি, কোনটি শ্রমের দক্ষতার নির্ধারক হতে পারে না, এর মধ্যে একটি আছে, হ্যাঁ, সেটি তোমরা খুঁজে বের করে সঠিক উত্তর লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা আসছি যে উদ্দীপক বেসিসে এমসিকিউ প্রশ্ন। উদ্দীপক থেকে নিচের প্রশ্নের উত্তর দাও। উদ্দীপক থেকে নিচের প্রশ্নের উত্তর হলো, উদ্দীপক হলো রাহাত চট্টগ্রামের ইপিজেড থেকে সাভার ইপিজেডে চশমা তৈরির কারখানায় কাজ নিলেন। রাহাত চট্টগ্রামের ইপিজেড থেকে সাভার ইপিজেডে একই কাজ তিনি করছেন, কিন্তু শুধু ফ্যাক্টরি চেঞ্জ করেছেন। চট্টগ্রাম থেকে সাভার হলো কি ঢাকা জেলায়, আর চট্টগ্রামের ইপিজেড হলো চট্টগ্রাম জেলায়। তাহলে দুটি জেলা চেঞ্জ হয়েছে, এই ক্ষেত্রে কি এটি কোন ধরনের গতিশীলতা হবে? শ্রমের গতিশীলতা। তবে এখানে লাস্টে বলা হয়েছে তবে তাকে কোম্পানি জাপানে প্রশিক্ষণের জন্য পাঠাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি উদ্দীপকে দুইটি প্রশ্ন থাকে, একটি হলো প্রয়োগের প্রশ্ন আর একটি হলো উচ্চতর দক্ষতার প্রশ্ন। এখানে প্রয়োগের প্রশ্নটি কি দেখো, উদ্দীপকে কোন ধরনের শ্রম গতিশীলতা সৃষ্টি হয়েছে? পেশাগত গতিশীলতা, অভ্যন্তরীণ গতিশীলতা, আন্তর্জাতিক গতিশীলতা, শিল্পগত গতিশীলতা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সঠিক উত্তরটি তোমরা কিভাবে লিখবে, যেমন 3-এর ক 3-এর খ এরকম লিখবে, পুরোটি লেখার দরকার নেই। তারপরে হলো 4 নম্বরে হলো উচ্চতর দক্ষতার প্রশ্নটি হলো উদ্দীপক অনুযায়ী প্রশিক্ষণের বিষয়টি শ্রমের নিচের কোনটির সাথে সরাসরি জড়িত। প্রশিক্ষণের বিষয় কি? এখানে প্রশিক্ষণের বিষয়ে বলা হয়েছে যে এই রাহাত আমাদের ক্লাসে একজন রাহাত আছে যে গত ক্লাসে সর্বোচ্চ উত্তর দিয়েছে। রাহাত, তুমি মনে করতে পারো এটি তোমাকে প্রশিক্ষণের জন্য জাপানে পাঠানো হচ্ছে, তাহলে তোমার ক্ষেত্রে কি হবে? প্রশিক্ষণের বিষয়টি শ্রমের নিচের কোনটির সাথে সম্পৃক্ত? গতিশীলতার ক্ষেত্রে, শ্রমের দক্ষতার ক্ষেত্রে সম্পৃক্ত হবে, শ্রমের চাহিদার ক্ষেত্রে, শ্রমের যোগানের ক্ষেত্রে। এখানে দেখো প্রশ্নটি ভালোভাবে পড়ো, নিচের কোনটির সাথে সরাসরি সম্পৃক্ত, ডাইরেক্টলি কোনটার সাথে সম্পৃক্ত, ইনডাইরেক্টলি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের ক্লাস। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং এতক্ষণ যারা আমার ক্লাসের সাথে ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করে, মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।